ভারতের পারমাণবিক শক্তি আর জলবায়ুর ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল একটা বাজি ধরতে চলেছে দেশ। হ্যাঁ, একদিকে যেমন পরিষ্কার শক্তি আর দ্রুত বিকাশের একটা হাতছানি আছে, অন্যদিকে কিন্তু পারমাণবিক দুর্ঘটনার আতঙ্ক রয়েছে। ঠিক। আর এই পুরো টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা নতুন বিল, নাম শান্তি বিল বা SANTI বিল। আজ আমরা এই বিলটা নিয়ে একটু গভীরে যাব। যে দরজাটা এতদিন ধরে বন্ধ ছিল, মানে পারমাণবিক শক্তির দরজা, সেটা এখন বেসরকারি সংস্থাগুলোর জন্য খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা যুগান্তকারী পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? আর এর ফলে ভারতের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোতে পারে? চলুন ব্যাপারটা একটু ভেঙে আলোচনা করা যাক। দেখুন, বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1962 সালের যে আইনটা ছিল, সেই অনুযায়ী ভারতে শুধু সরকারি সংস্থাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারত। মানে যেমন NPCIL। একদম। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর কারণ ছিল অবশ্যই জাতীয় সুরক্ষা, তেজস্ক্রিয়তার যে অসম্ভব ঝুঁকি, সেইটা। কিন্তু এই মডেলটার একটা বড় সমস্যা ছিল। সমস্যা? কি ধরনের সমস্যা? সরকারি নিয়ন্ত্রণে তো সবকিছু সুরক্ষিতই থাকার কথা। সুরক্ষিত, হ্যাঁ, কিন্তু খুবই ধীরগতির। সবটা সরকারি তহবিলের উপর নির্ভরশীল হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেভাবে বাড়ছিলই না। ও আচ্ছা। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ভারতের লক্ষ্য কি? 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8 গিগাওয়াটকে বাড়িয়ে 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। 8 থেকে 100 ভাবা যায়? এটা তো আজকের ক্ষমতার প্রায় 12 গুণেরও বেশি। ঠিক। শুধুমাত্র সরকারি টাকায় এই স্বপ্ন ছোঁয়া প্রায় অসম্ভব। এখানেই বেসরকারি পুঁজি আর প্রযুক্তির প্রয়োজনটা আসছে। বোঝা গেল। তার মানে পুরনো মডেলে আটকে থাকলে আমাদের ওই 2070-এর নেট জিরো লক্ষ্যমাত্রা একটা স্বপ্নই থেকে যেত, তাই তো? একদম। তো এই নতুন বিলটা বেসরকারি সংস্থাগুলোর জন্য অনেকগুলো দরজা খুলে দিচ্ছে। যেমন? ওরা এখন বিদ্যুৎ উৎপাদন, চুল্লি তৈরি, এমনকি গবেষণার কাজেও নামতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার থাকা দরকার, যে সংবেদনশীল বিষয়গুলো সরকারের হাতেই থাকছে। ঠিক তাই। পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মতো বিষয়গুলো আগের মতোই পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে অন্য একটা জায়গায়। কোন জায়গায়? পারমাণবিক দায়বদ্ধতা আইন। ও, ওই যে দুর্ঘটনার দায়ভারের আইনটা, ওটাই তো এতদিন ধরে সবচেয়ে বড় বাধা ছিল বলে শোনা যেত। ঠিক ধরেছেন। 2010 সালের আইনে দুর্ঘটনার দায়ভার প্রায় পুরোটাই অপারেটরের উপর চাপানো হতো। আর এটাই বিদেশি বা বেসরকারি বিনিয়োগকারীদের ভয় পাইয়ে দিত। তো নতুন বিলে কি হচ্ছে? নতুন বিলে এই দায়বদ্ধতার একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এর ফলেই স্মল মডিউলার রিয়্যাক্টর বা SMR এর মতো নতুন প্রযুক্তির ভারতে আসার রাস্তাটা পরিষ্কার হবে। ছোট চুল্লি মানে এগুলো কি কারখানার মতো তৈরি করে দেশের যে কোনো প্রান্তে বসানো যাবে, এমনকি শহরের কাছাকাছিও? বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি। তাহলে ভারত কি এক্ষেত্রে কিছুটা হলেও একটা পরীক্ষার ক্ষেত্র বা গিনিপিগ হতে চলেছে? এর প্রযুক্তিগত ঝুঁকিগুলো কি? এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঝুঁকি তো অবশ্যই আছে। দেখুন, বেসরকারি সংস্থার মূল লক্ষ্য কি? মুনাফা, যা অনেক সময় সুরক্ষার সঙ্গে একটা সংঘাতে আসতে পারে। ভাবুন, একটা কোম্পানি যদি খরচ বাঁচাতে রক্ষণাবেক্ষণের সময়সীমা সামান্য পিছিয়ে দেয়, তার ফলাফল কি হতে পারে? অথবা যদি কোনো বিদেশি সংস্থার তৈরি যন্ত্রাংশ নিম্নমানের হয়। চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ঠিক তাই। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। তার মানে আসল চ্যালেঞ্জটা আইন পাশ করানো নয়, বরং আইনটা ঠিকমতো প্রয়োগ করা। একেবারে। একটা অত্যন্ত শক্তিশালী, স্বাধীন এবং নিরপেক্ষ নিয়ন্ত্রক সংস্থা তৈরি করাই হবে এই বিলের সাফল্যের আসল চাবিকাঠি। এমন একটা সংস্থা যার ওপর সাধারণ মানুষ ভরসা রাখতে পারবে। তাহলে সব মিলিয়ে শান্তি বিল ভারতের ভবিষ্যতের জন্য একটা বিশাল পদক্ষেপ। একদিকে যেমন অর্থনৈতিক বৃদ্ধি আর পরিষ্কার শক্তির সম্ভাবনা রয়েছে, তেমনি অন্যদিকে সুরক্ষা আর নিয়ন্ত্রণের মতো কঠিন চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছে। বিলটি এখন সংসদে পাস হওয়ার অপেক্ষায়, কিন্তু আসল পরীক্ষা তো শুরু হবে তারপর। হ্যাঁ,
আর প্রশ্নটা হলো, ভারত কি এমন একটি শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরি করতে পারবে যা একদিকে বেসরকারি বিনিয়োগ টানবে আর অন্যদিকে সুরক্ষার প্রশ্নে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভারতের পারমাণবিক শক্তির আসল ভবিষ্যৎ।